ওকে, সো আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাও। আজকে আমরা স্লাইডের মাধ্যমে পড়বো, মানে পিডিএফ এর মাধ্যমে পড়বো আর কি। সো একটু সবাই কমেন্ট করেন আমাকে, ক্লাসে যারা যারা আছেন একটু কমেন্ট করেন। হ্যাঁ, একটু দেখি কে কে আছেন, আর কে কে জয়েন করছেন। ওকে, পুষণ পাল জয়েন, বুশরা জয়েন। হ্যাঁ, তো আমি একটু পিডিএফ দিয়ে, এই যে তোমরা যে পিডিএফটা এখানে দেখতেছো, এই পিডিএফটা হচ্ছে বাংলাদেশের 6জন ডাক্তার মিলে তৈরি করছে এই পিডিএফটা। ঠিক আছে, এটা হচ্ছে তাদের পিডিএফ। তো ক্লাসে বলছিলাম তোমাদেরকে, যাক আমরা ক্লাসে যারা যারা আছে একটু জয়েন করো। হ্যাঁ, আজকে আমরা পিডিএফ থেকে পড়বো। কোয়ালিটি ভালো না, কোয়ালিটি ভালো না বলতে এবার কোয়ালিটি কি ঠিক আছে? হ্যাঁ, কোয়ালিটি এবার ঠিক আছে? ওকে, এবার ঠিক আছে, থ্যাংক ইউ বুষ্টাজি স্যার, রুদ্র স্যার। আমি আসি। কিরে, তোরে কতদিন পর দেখলাম, কেমন আছস ডিএমআরসিয়ান? আচ্ছা, ওকে 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 ওকে, আমরা এখান থেকে কিছু ইনফরমেশন একটু নেব, ঠিক আছে? আর আপনাদের বইটাও একটু, বইটা বের করেন। হ্যাঁ, যেহেতু বই থেকে সব কিছু করাই দেবো আমরা, তো সব সময় আমরা বোর্ড ভিত্তিক পড়াশোনা না করে মাঝে মাঝে একটু বই ভিত্তিকও পড়াশোনা করবো। যেমন আজকে যে টপিকটা করাবো টেরিডোফাইটা, আজকে আমরা টেরিডোফাইটা নিয়ে মূলত আলোচনা করব। তো এটার ভিতরে ওয়ার্ড আছে অনেকগুলো, আছে যেগুলো আমরা মূলত এই পিডিএফ এর মধ্যে বুঝালে হয়তো বা তোমাদের জন্য বেটার। সো আমি তোমাদের আরেকটা ওয়ে দেখাচ্ছি যে এভাবেও পড়ানো সম্ভব। হ্যাঁ, কিছু ইনফো দেওয়া আছে, দেখো শৈবাল এবং মশ, এই মশ মানে কিন্তু ব্রায়োফাইট। হ্যাঁ, এই দুইটা কিন্তু গ্যামেটোফাইটিক উদ্ভিদ, ঠিক আছে, শৈবাল এবং মশ। আর সাইকাস এবং ফার্ন যেটা, এই দুইটা হচ্ছে স্পোরোফাইটিক উদ্ভিদ, ঠিক আছে। ওকে, আবার এখানে তীর চিহ্ন দিয়ে আবৃতবীজও লেখা আছে, অর্থাৎ আবৃতবীজও কি স্পোরোফাইটিক উদ্ভিদ, ঠিক আছে। আচ্ছা, একটু নিচের দিকে নামি, তার আগে দেখো সানফার্ন বলা হয় টেরিসকে, আর পামফার্ন বলা হয় কি সাইকাসকে। আমরা একটু সামনে জানবো এগুলো কেন বলা হয়। তাহলে যদি এখানে একটা চিত্র আছে দেখি, এটা হচ্ছে ব্রায়োফাইট বা মশের চিত্র, আর এটা হচ্ছে টেরিডোফাইট বা ফার্নের চিত্র। হ্যাঁ, টেরিডোফাইট আরেক নাম হচ্ছে ফার্ন, ঠিক আছে। আচ্ছা, একটু নিচের দিকে নামি, এখানে দেখো অনেক কিছু আছে, তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, এখানে অনেক কিছু লেখা আছে, যেমন গ্যামেটোফাইট বেগম, যাই হোক, বেগম দিয়ে কি বুঝাইছে তারা সঠিক বলতে পারতেছি না। বেগম হচ্ছে হ্যাপ্লয়েড। এক মিনিট, বেগমটা কি এটা দিয়ে কিছু বুঝাইছে? না, বেগম দিয়ে তো কিছু পাইতেছি না। তাও যে এখানে যে ইনফোগুলো আছে এগুলো তোমরা একটু দাগাইবা, ঠিক আছে। এই যে এগুলা উগেমাস, নেআই, তিনটা শ্রেণী, হেপাটিকি, অ্যান্থোসিটি, মাসা, এগুলো কিন্তু গত ক্লাসে পড়াইছি। তা ব্রায়োফাইট আদি বৈশিষ্ট্যগুলা, ওকে। তারপর যৌন জনন হচ্ছে ব্রায়োফাইটকে উগেমাস পদ্ধতিতে। হ্যাঁ, তারপর যে লিভার ওয়ার্ড বলা হয় রিক্সিয়ার, ওকে। আচ্ছা, এগুলো একটু দাগাইতে হবে। তা হচ্ছে রিক্সা ফ্রুটিকান্স বা ফ্রুটিয়ান, হ্যাঁ ফ্রুইটান্স, রিক্সিয়া ফ্রুইটান্স, রিক্সিয়া ফ্লুইটান্স, এটাকে একটু পড়বা যে এমন বলে কিছু একটা আছে। তারপর হচ্ছে এখান থেকে আমাদের পড়তে হবে অগ্রস্ত খাস। এই অগ্রস্ত খাস দিয়ে কিন্তু থ্যালাসের বৃদ্ধি ঘটে, এটা কিন্তু আপনাদের বইতে নাই, ঠিক আছে।
তো ব্রায়োফাইটে যে অগ্রস্ত খাঁজ আছে, অগ্রস্ত খাঁজ কোনটা ছিল? এই যে অগ্রস্ত যে খাঁজটা দেখছেন সামনের দিকে, যে খাঁজটা অগ্রস্ত খাঁজ। ওকে, অগ্রস্ত যে খাঁজগুলো আছে এই খাঁজ বরাবর কি ঘটে? তাদের ডেভেলপমেন্ট বা বৃদ্ধি ঘটে। ঠিক আছে, যে থ্যালাসের বৃদ্ধি ঘটে। তারপর তিনটা পৃথক অঞ্চল আছে, এটা আমরা পড়ছিলাম, ফটোসিনথেটিক, আত্তীকরণ অঞ্চল। তারপরে যে বায়ু দূষণের নির্দেশক হিসেবে কাজ করে, বায়ু দূষণের নির্দেশক হিসেবে কে কাজ করে? লাইকেন। ভাই এখানে একটা কথা আছে, আমি একটু দাগাই দেই, খুবই গুরুত্বপূর্ণ। পরিবেশ দূষণের সূচক হিসেবে কাজ করে কে? পরিবেশ দূষণের সূচক হিসেবে কাজ করে হচ্ছে ভাই রিকশিয়া। আমি একটু এই দিকে এটা লিখবো, পরিবেশ দূষণের সূচক হিসেবে কাজ করে কে? ভাই পরিবেশ দূষণের সূচক হিসেবে কাজ করে রিকশিয়া। ঠিক আছে, আর বায়ু দূষণের নির্দেশক হিসেবে কাজ করে কে ভাই? লাইকেন। পারবো? বায়ু দূষকের নির্দেশক হিসেবে কাজ করে কে? লাইকেন। এগুলো কিন্তু আপনাদের এই চ্যাপ্টারে না, বাট একই রকম দেখে এখানে লিখে দেওয়া আছে, বুঝতে পারছি। আচ্ছা, তারপর হচ্ছে এখানে রাইজয় দিয়ে কি করে, এগুলো আপনাদের বইতে বলা আছে। একটু নিচের দিকে নামি আমরা। এক্সট্রা ইনফরমেশনটা দেওয়া আছে, জুস পুরো নাশপাতি আকৃতি। তার মানে নাশপাতি আকৃতি হচ্ছে দুইটা জিনিস পাইছি আমরা। নাশপাতি আকৃতি কয়টা জিনিস পাইছি? দুইটা জিনিস। একটা হচ্ছে জুস স্পোর, ভাই আরেকটা কি আমাদের আর্কিগোনিয়াম, তাই না? এই দুইটা কি নাশপাতি আকৃতির। ওকে, সরি সরি সরি, আর্কিগোনিয়াম না, অ্যান্থেরিডিয়াম। ওয়েট, সরি, অ্যান্থেরিডিয়াম। অ্যান্থেরিডিয়ামটা কি নাশপাতি আকৃতি। তার মানে জুস স্পোর এবং অ্যান্থেরিডিয়াম এই দুইটা কি? এই দুটো হচ্ছে নাশপাতি আকৃতির। ক্লিয়ার? ওকে, আচ্ছা। তো এগুলো হচ্ছে ব্রায়োফাইট নিয়ে কিছু কথাবার্তা আমরা বললাম। এবার ভাই আমরা টেরিডোফাইটাতে যাবো। ঠিক আছে, ফার্ন বর্গ। এই যে টেরন, এই টেরন কথার মানে কি? ফার্ন। ফাইটন মানে কি? উদ্ভিদ, বা ফাইটা মানে কি? উদ্ভিদ। তার মানে এটা হচ্ছে ফার্ন উদ্ভিদ বা ফার্ন বর্গীয় উদ্ভিদ। সো একটু খেয়াল করি আমরা, একটু নিচের দিকে নামবো আমরা। এই যে এরা হচ্ছে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস, অর্থাৎ এরা সর্বপ্রথম ভাস্কুলার টিস্যুযুক্ত উদ্ভিদ। আবার বলি ভাই, এরা সর্বপ্রথম ভাস্কুলার টিস্যুযুক্ত উদ্ভিদ, অর্থাৎ এরা এরকম উদ্ভিদ যাদের দেহে ভাস্কুলার টিস্যুটা থাকে। ঠিক আছে ভাই, ভাস্কুলার টিস্যু জিনিসটা কি? ভাস্কুলার টিস্যু হচ্ছে দুইটা, একটা হচ্ছে জাইলেম এবং আরেকটা কি? ফ্লোয়েম। একটা হচ্ছে জাইলেম, আরেকটা কি? ফ্লোয়েম। তার ভাস্কুলার টিস্যু কারা? দুইটা, একটা হচ্ছে জাইলেম, আমি একটু লিখি, মাউস দিয়ে লিখতে হইতেছে, যাই হোক, এটা হচ্ছে জাইলেম এবং আরেকটা হচ্ছে ফ্লোয়েম। ঠিক আছে, সো জাইলেম এবং ফ্লোয়েম দুইটাকে বলা হয় ভাস্কুলার টিস্যু। ঠিক আছে, যেহেতু এই টেরিডোফাইটার দেহে জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু আছে, এই জন্য এটাকে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস বলা হয়। ওকে, নিচের দিকে নামি আমরা। এখন আমরা পড়বো টেরিডোফাইটার বৈশিষ্ট্য। কি কি বৈশিষ্ট্য আমরা এর মধ্যে ভাই একটু স্টার দিয়ে রাখেন, ডাবল স্টার দিয়ে রাখেন, ডাবল স্টার দিয়ে রাখেন। টেরিডোফাইটার বৈশিষ্ট্যতে ট্রিপল স্টার দিয়ে রাখেন। ওকে ওকে, টেরিডোফাইটার বৈশিষ্ট্যতে ট্রিপল স্টার দিয়ে রাখেন। ওকে, দেখেন প্রথম বৈশিষ্ট্য, এরা অপুষ্পক ও অবীজী উদ্ভিদ। ভাই অপুষ্পক কেন? এদের পুষ্প হয় না। বেসিক জিনিসপত্র ভাই, এগুলো কিন্তু আমি যদি বোর্ডে যাইতাম এত ডিপলি বোঝানো সম্ভব হইতো না। এই জন্য স্লাইডে বুঝাই দিতেছি বা পিডিএফে বুঝাই দিতেছি, প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে বুঝাই দেবো। অপুষ্পক মানে কি? এই চ্যাপ্টারের মেন সমস্যা এটা, ওয়ার্ড বুঝি না আমরা। আচ্ছা, কোন জায়গায় আন্ডারলাইন করবো সেটা বলে দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি, সমস্যা নেই। এই যে যেগুলো আমি দাগাচ্ছি না ওগুলোই দাগাবা। ঠিক আছে, প্লাস এখানে যেগুলো দাগানো আছে একবার ওগুলো দাগায় দাগায় পড়ে ফেলবা। ঠিক আছে, এখানে তো সবই আছে, এখানে যা দাগানো আছে ওগুলোই তোমাদের জন্য দাগানোর বিষয়। সো এরা হচ্ছে অপুষ্পক এবং অবীজী উদ্ভিদ। অবীজী কেন? কেন এদের কোনো বীজ নাই, আমরা আগেই বলছি ক্রিপ্টোগ্যামস কোনো বীজ থাকে না। 2 নম্বর, এটা স্পোরোফাইটিক উদ্ভিদ অর্থাৎ ডিপ্লয়েড অর্থাৎ টুয়েড। তাহলে এই সকল উদ্ভিদগুলো কি? টুয়েন বা ডিপ্লয়েড। বোটানি চার্ট ধরবেন কবে? এটার পর আমরা জুলজি চারটা ধরবো চিন্তা করতেছি, তারপর বোটানি চারটা ধরবো। ঠিক আছে, কারণ আমরা বোটানির একটা চ্যাপ্টার, তারপর জুলজি একটা চ্যাপ্টার, এইভাবে আগাচ্ছি। হ্যাঁ, আমি গ্রুপে এটা নিয়ে একটু আলোচনা করবো না, আজকে আলোচনা করব। আর আরেকটা ব্যাপার বলে রাখি, মোটামুটি এখন অনেকেই আছেন, একটু একটা কথা বলি, সেটা হচ্ছে আপনাদের বুধবার থেকে কিন্তু আমাদের অফলাইন ক্লাসটা চালু হবে। ঠিক
ঠিক আছে, এবং আমরা বুধবার থেকে একদম রেগুলার অফলাইন ক্লাস করাবো। তবে বুধবারে আপনাদের একটা এক্সাম থাকবে, শনিবার আপনাদের একটা এক্সাম থাকবে, মানে আগামী বুধবার, মানে এই সপ্তাহের বুধবার, আজকে তো শনিবার, সোমবার তো বন্ধ, বুধবার এবং তারপরের সপ্তাহে শনিবার, এই দুইটা দিন পরীক্ষা থাকবে। কি পরীক্ষা থাকবে সেটা হচ্ছে কোষ বিভাজনের উপরে বুধবার পরীক্ষা থাকবে, আর হাইড্রা ঘাসফড়িং দুটো একসাথে শনিবার পরীক্ষা থাকবে। বুঝতে পারছি? বুধবার পরীক্ষা থাকবে কোষ বিভাজনের উপর, আর হাইড্রা ঘাসফড়িং দুইটার একসাথে পরীক্ষা থাকবে শনিবার। বুঝতে পারছি? একবার 4টার ব্যাচ এবং 5:15 ব্যাচ, দুইটা ব্যাচ এইভাবে পরীক্ষা নেব আমি। ঠিক আছে, আমি থাকলে আমি নেব, না থাকলে আমার অন্য কোনো কেউ আইসা পরীক্ষা নেবে। ঠিক আছে, প্যারা নাই, চিল। এবার আসছি, পড়াশোনা করি। এরা স্পোরোফাইটে কিন্তু দেহ ডিপ্লয়েড বা টুয়েন। গ্যামেটোফাইট পর্যায়কে প্রোথেলাস বলা হয়। একটু ওয়ার্ডটাকে চিনে রাখো, খুব গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড। এদের গ্যামেটোফাইট দশাটাকে কি বলবো? প্রোথেলাস। আচ্ছা, এরপরে বোটানি ধরেন কলেজের এক্সামে আছে। আচ্ছা, তাহলে আমি গ্রুপে সবার সাথে আলোচনা করে দেখতেছি। আর বুধবার এক্সাম নেব কোষ বিভাজন, বুধবার কোষ বিভাজন, আর শনিবার হচ্ছে হাইড্রা এবং ঘাসফড়িং দুইটা। ওকে, নেক্সট। ওকে, সো গ্যামেটোফাইট পর্যায়কে কি বলা হয় ভাই? প্রোথেলাস বলা হয়। গ্যামেটোফাইট পর্যায়কে কি বলা হয়? প্রোথেলাস বলা হয়। এদের দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়, এটা আমরা গত ক্লাসে পড়ছিলাম। এদের ভাস্কুলার টিস্যু আগে আমরা একটু আগে পড়ছি, এই জন্য এদেরকে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস বলা হয়। ভ্রূণ সৃষ্টি হয় কারণ এরা বহুকোষী জীব, এই জন্য ভ্রূণ সৃষ্টি হয়, বা এটা জননাঙ্গটা বহুকোষী, এই জন্য ভ্রূণ সৃষ্টি হয়। অধিকাংশ প্রজাতিতে কাণ্ড রাইজোমে রূপান্তরিত হয়। ভাই খুবই গুরুত্বপূর্ণ, কাণ্ড রাইজোম। হোয়াট ইজ রাইজোম? দেখেন বুঝলেই দিছে এখানে, রাইজোম হচ্ছে নিম্নাংশ থেকে অস্থানিক মূল বের হয়। আর না, এটা রাইজোম জিনিসটা বলে নাই। আচ্ছা, রাইজোম জিনিসটা হচ্ছে ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। ভাই রাইজোম জিনিসটা কি? এটা হচ্ছে ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। রাইজোম জিনিসটা কি? ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। রাইজোম হচ্ছে ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। রাইজোম কি? ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। ঠিক আছে, আচ্ছা, তো রাইজোম কি হয়? নিম্নাংশ থেকে, এই রাইজোমের নিম্নাংশ থেকে অস্থানিক মূল বের হয়। রাইজোমের নিম্নাংশ থেকে কি হয়? অস্থানিক মূল বের হয়। ভাই একটু রাইজোম জিনিসটা আমরা দেখে আসি, চিত্রটা কই? এই যে চিত্রটা, এই যে দেখছেন রাইজোমটা, এই হচ্ছে আমাদের রাইজোম। বুঝছেন? তাই রাইজোমের নিচে দিয়ে কি হয়েছে দেন, কিছু মূল বের হয়েছে না? তাহলে এই মূলগুলোকে আমরা কি বলি? অস্থানিক মূল বলি। চলেন একটু ভাই দেখে আসি, হোয়াট ইজ অস্থানিক মূল। অস্থানিক মূল জিনিসটা কি দেখি, চলেন। একটা ভ্রূণ আমরা হিসাব করি, ধরেন এটা হচ্ছে একটা ভ্রূণ। ঠিক আছে, এটা হচ্ছে একটা ভ্রূণ। ওকে, এটা হচ্ছে একটা ভ্রূণ। ভ্রূণের এই জিনিসটার নাম হচ্ছে ভ্রূণমুকুল। ওরে বাবা রে বাবা, মাউস দিয়ে তুই লেখাই যায় না। আর এই জিনিসটা হচ্ছে ভ্রূণমূল। তার মানে এটা হচ্ছে ভ্রূণমুকুল, আর নিচেরটা হচ্ছে কি? ভ্রূণমূল, আর দুই পাশে হচ্ছে বীজপত্র। তো কি হয়, এই ভ্রূণমুকুলটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে, এই উপরের অংশটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে তোমার প্রধান বা গাছের বিটপ গঠন করে, আর ভ্রূণমূলটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে গাছের মূল গঠন করে, যাকে আমরা বলি প্রধান মূল। তার ভ্রূণমূল বৃদ্ধিপ্রাপ্ত হয়ে কি তৈরি করে? প্রধান মূল তৈরি করে। ঠিক আছে, ভ্রূণমূল বৃদ্ধিপ্রাপ্ত হয়ে কি করে? প্রধান মূল তৈরি করে। ঠিক আছে ভাই, এইবার একটু চিন্তা করেন তো, রাইজোম যেটা, এর মধ্যে কি ভ্রূণমূল আছে? রাইজোম যেটা, এর মধ্যে কি ভ্রূণমূল আছে? নাই, নাই, রাইজোমে ভ্রূণমূল নাই, বা রাইজোমটা ভ্রূণমূল থেকে তৈরি হয় নাই। সরি সরি, ভুল বললাম। রাইজোমের বা এই যে যে টেরিসের যে এটা, এটা কিন্তু এটা এই যে এদের যে মূল, সরি আমি মূলের কথা বলতেছিলাম, এদের যে মূল, এই মূলটা কি ভ্রূণমূল থেকে তৈরি হয়েছে? না, ভ্রূণমূল থেকে তৈরি হয় না, এই মূলটা তৈরি হয়েছে রাইজোম থেকে। এই যে দেখেন, বললেই দিছে এরা যে রাইজোমের নিম্নাংশ থেকে অস্থানিক মূল বের হয়। বুঝছেন ভাই? দেখেন, ভ্রূণমূল থেকে যে মূলটা তৈরি হয় তাকে আমরা বলি প্রধান মূল বা স্থানিক মূল। আই রিপিট, ভ্রূণমূল থেকে যে মূলটা তৈরি হয় এটাকে আমরা বলি কি? প্রধান মূল বা স্থানিক মূল। স্থানিক, বুঝছেন?
তাহলে এই মূলটা তো আর ভ্রূণমূল থেকে তৈরি হয় না, কারণ ভ্রূণমূল থেকে তৈরি হতে গেলে কি লাগবে? কাণ্ড লাগবে। এ তো কাণ্ড নাই, এদের কাণ্ড পরিবর্তে কি আছে? রাইজোম আছে। তাহলে এদের মূলটা তৈরি হচ্ছে রাইজোম থেকে বা রাইজোমের নিম্নাংশ থেকে। এই জন্য কি এটা কি যেখানে থাকার কথা এই মূলটাকে ওইখান থেকে উৎপন্ন হয়েছে বা ভ্রূণমূল থেকে উৎপত্তি লাভ করছে? করে নাই। যেহেতু ভ্রূণমূল থেকে উৎপত্তি লাভ করে নাই, এই জন্য এটা প্রধান মূল বা স্থানিক মূল না। এই জন্য এর নামকরণ করেছে অস্থানিক মূল। বুঝছেন? একটু ভাই কমেন্ট করেন, যারা যারা আছেন একটু কমেন্ট করেন যে বুঝছি আমি যে অস্থানিক মূল স্থানিক মূল এই দুইটা কনসেপ্ট বুঝাইলাম, এটা একটু আমাকে কমেন্ট করে জানান যে স্যার বুঝছি। আমি তাহলে পরবর্তী পার্টে চলে যাই। রাইজোমের নিম্নাংশ থেকে অস্থানিক মূল বের হয়। তারপর স্পোরোফাইটে স্পোর উৎপন্ন হয়, তাই না? এই যে স্পোরোফাইট, হ্যাঁ, এটা হচ্ছে একটা স্পোর ধারণকারী একটা অঙ্গ যেখানে কি স্পোর উৎপন্ন হয়, যা সম বা অসম হতে পারে। অর্থাৎ স্পোর দুইটা সমানও হতে পারে, আবার স্পোর দুইটা অসমানও হতে পারে। সম হলে হোমোস্পোরাস, অসম হলে হেটেরোস্পোরাস। ঠিক আছে? অসম হলে কি? হেটেরোস্পোরাস। 9 নম্বরটা, এদের জননাঙ্গ বহুকোষী এবং জননাঙ্গের চারদিকে বন্ধ্যাকোষে বেষ্টনী থাকে। ভাই একটু আগে বলছি এদের ভ্রূণ সৃষ্টি হয়, তারপরে ভ্রূণ সৃষ্টি হওয়া মানে কি এদের জননাঙ্গ কি বহুকোষী মাস্ট লাগবে। বুঝছেন? যদি জননাঙ্গ বহুকোষী না হয় তাহলে কি এদের ভ্রূণ সৃষ্টি হবে না। এবং জননাঙ্গের চারদিকে বন্ধ্যাকোষে বেষ্টনী থাকে। সো বন্ধ্যাকোষ জিনিসটা কি? যে কোষগুলো বিভাজন হয় না, কোষ বিভাজন হয় না, এদের বলা হয় বন্ধ্যাকোষ। এদের পুংগ্যামেট সচল থাকে এবং অ্যান্থেরিডিয়াম উৎপন্ন হয়। আমরা জানি যে এদের পুরুষ যে প্রজনন অঙ্গ এটার নাম হচ্ছে অ্যান্থেরিডিয়াম, আর স্ত্রী গ্যামেট নিশ্চল আর্কিগোনিয়াম উৎপন্ন হয় এবং স্ত্রী যৌনাঙ্গের নাম কি? আর্কিগোনিয়াম। আর জীবনচক্র সুস্পষ্ট হিটারোমরফিক যৌনক্রম বিদ্যমান। এই জিনিসটা নিয়ে আমি একবারে ফার্স্টে ক্লাস আলোচনা করছিলাম যখন আমি তোমাদের ইন্টারমিডিয়েটটা শুরু করছি। যৌনক্রম নিয়ে আমি একটা ক্লাসই করাইছি যে জীবনচক্রে স্পোরোফাইটিক এবং গ্যামেটোফাইটিক যৌন পর্যায়ক্রমে আবির্ভাবকে যৌনক্রম বলে। ওই যৌনক্রমের দুইটা ভাগ আছে, একটা হচ্ছে তোমার মানে একটা বিশেষ ধরনের ভাগ হচ্ছে তোমার হিটারোমরফিক যৌনক্রম, যেখানে স্পোরোফাইটিক দশাটা হচ্ছে বড় আর গ্যামেটোফাইটিক দশাটা হচ্ছে ছোট। আমি তোমাদেরকে এটা জননে গিয়ে বোঝাবো কেন স্পোরোফাইটিক দশাটা বড়, গ্যামেটোফাইটিক দশাটা ছোট হয়। ঠিক আছে? আচ্ছা একটু ওয়েট করি, এটা আমরা নেক্সট ক্লাসে বোঝাবো। ঠিক আছে? জননের পার্টটা। ওকে, হ্যাঁ পোষণ পাল বুঝছি, থ্যাংক ইউ। এবার যাবো আমরা টেরিস। ঠিক আছে? টেরিসে চলে যাই। দেখেন টেরিসে চলে যাই। টেরিসটা মূলত সানফ্রান নামে পরিচিত এবং সবচেয়ে বেশি জন্মাচ্ছে টেরিস ভিট্টাটা। টেরিস ভিট্টাটা এটা হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে জন্মায়। তার একটু নিচের দিকে নামি যে এদের এটা মূলত স্পোরোফাইটিক বা রেণুধর উদ্ভিদ, তাই না? স্পোরোফাইটিক বা রেণুধর উদ্ভিদ দেহকে মূল কাণ্ড পাতে ভাগ করা যায়। কাণ্ড রাইজম আছে, যেখানে লেখা আছে রূপান্তরিত ভূনির্মস্ত কাণ্ড। ঠিক আছে? রাইজম কি? রূপান্তরিত ভূনির্মস্ত কাণ্ড জাতীয় এবং আবাসভূমি কয়েক দেখা যায়। আচ্ছা, রাইজোমের নিম্নতল হতে সূক্ষ্ম সূক্ষ্ম কি বের হয়? অস্থানিক মূল গুচ্ছাকারে বের হয়। তার মানে এটা একজন অস্থানিক মূল, যেহেতু গুচ্ছাকারে বের হয় একটু টান দিয়ে লিখে রাখেন, এখানে অস্থানিক মূলও বলা যায় এবং এটাকে আমরা গুচ্ছমূলও বলতে পারি। যেহেতু গুচ্ছাকারে বের হয়েছে এই জন্য গুচ্ছমূলও বলতে পারি। তাহলে অপশনে কিন্তু অস্থানিক মূলও থাকতে পারে, আবার কি গুচ্ছমূলও থাকতে পারে। তার মানে অস্থানিক মূল আরেক নাম কি? গুচ্ছমূল, যদি এরা গুচ্ছাকারে বের হয়। ঠিক আছে? ওকে, তার মানে রাইজোমের নিম্নতল থেকে, এ হচ্ছে রাইজোম, এই রাইজোমের নিম্নতল মানে নিচতল থেকে সূক্ষ্ম সূক্ষ্ম স্বল্প শাখাযুক্ত, এই যে স্বল্প শাখাযুক্ত কি বের হয়েছে? অস্থানিক মূল বা গুচ্ছমূল, যা গুচ্ছাকারে বের হয়। এবং পাতা হচ্ছে চিরসবুজ, অলওয়েজ সবুজ থাকে এবং পক্ষল যৌগিক পাতা। কি যৌগিক পাতা? পক্ষল যৌগিক পাতা। পক্ষল জিনিসটা কি ভাই? পাখার মতো। গাছের যে পাখা দেখছো না, সরি গাছের না, প্রাণী যে পাখির যে পাখনা আছে না, দেখেন এগুলা কিন্তু এই যে পাতাগুলা, এই পাতাগুলা কিন্তু আকৃতিটা বা গঠনটা অনেকটা পাখির পাখনার মতো। ওখান থেকে আছে পক্ষল। আর যৌগিক পত্র কেন? ওটা আমাকে একটু অফলাইনে বুঝাইতে হবে, অনেক একটা চিত্র আঁকতে হবে, পাতার চিত্র বিবর্তন। এটা আমি গত ক্লাসে অফলাইনে দিয়েছি, আপনারা অনেকেই ছিলেন না। যাই হোক, তো পাতার চিত্র আঁকে টুই করে দেখাতে হবে, বাট এতটুকু মনে রাখেন যৌগিক পত্র হচ্ছে যে পত্রের মধ্যে র্যাকিস থাকে। এই যে পত্রের মধ্যে র্যাকিস থাকে, এই যে লম্বা জিনিসটার নাম দেখতেছেন, এটা কিন্তু কাণ্ড না। এই কালো, এই লাল কালো অংশটা কিন্তু কাণ্ড না, এটা কিন্তু আমার র্যাকিস। ঠিক আছে? এটা কিন্তু এই যে র্যাকিস বলাই আছে, এটার নাম কি? এটার নাম হচ্ছে র্যাকিস। বুঝতে পারছি? আচ্ছা, একটা কথা বলে রাখি যে পাতার ক্ষেত্রে পাতার ক্ষেত্রে পাতার ক্ষেত্রে পাতার ক্ষেত্রে মাঝখান দিয়া যে লম্বা যেটা গেল, এটার নাম হচ্ছে মধ্যশিরা। মধ্যশিরা যেটাই বলেন। আর এটার ক্ষেত্রে ঠিক আছে, মাঝখানে র্যাকিস থাকে আর এটার দুই পাশে দুইটা করে পাতা থাকে এভাবে।
এই ব্যাপারটাকে বলা হয় কি পক্ষল যৌগিক। এভাবে থাকে, এদের বলা পক্ষল যৌগিক। বুঝছেন? এভাবে পক্ষল যৌগিক বলা হয়। ঠিক আছে? তার মানে পাতা হচ্ছে চিরসবুজ এবং পক্ষল যৌগিক। ফার্নের পাতাকে কি বলা হয়? ফ্রন্ট বলা হয়। কি বলি আমরা? ফার্নের পাতাকে ফ্রন্ট বলা হয়, যেটা মুকুল অবস্থায় বিন্যস্ত থাকে, যাকে বলা হয় ভার্নেশন বা মুকুলপত্র বিন্যাস। তার মুকুল অবস্থায় ফার্নের পাতা বা ফ্রন্টের যে বিন্যাস, তাই কি বলা হয়? মুকুলপত্র বিন্যাস বা ভার্নেশন। একে বলে সার্সিনেট ভার্নেশন। ঠিক আছে? একে কি বলা হয়? সার্সিনেট ভার্নেশন। তার মানে ফার্নের পাতা, এটা একটু লাগবে আমাদের। ফার্নের পাতা মুকুল অবস্থায় কুণ্ডলী পাকানো অবস্থায় থাকে। মুকুল অবস্থায় কুণ্ডলী পাকানো অবস্থায় থাকে, যাকে বলা হয় সার্সিনেট ভার্নেশন। আর কুণ্ডলিত কচি পাতাকে ক্রোজিয়ার বলা হয়। কুণ্ডলিত কচি পাতাকে কি বলে ভাই? ক্রোজিয়ার বলা হয়। কুণ্ডলিত কচি পাতাকে কি বলে? ক্রোজিয়ার বলা হয়। তার মানে ফার্নের পাতাকে ফ্রন্ট বলা হয়, তার নর্মাল অবস্থায় সে ফ্রন্ট, বাট যখন কুণ্ডলিত অবস্থা থাকে তখন যে পাতা, তাকে বলা হয় ক্রোজিয়ার। অর্থাৎ দ্যাট ইজ ফ্রন্ট। এই যে ফার্নের পাতা, এটা হচ্ছে ফার্নের পাতা ফ্রন্ট। আর মুকুল অবস্থা এই যে ভাঁজ করা আছে, এই ভাঁজ করা অংশটা, এই যে পাতা, এই পাতাটাকে কিন্তু ফ্রন্ট বলা হবে না। তাহলে এই পাতাটাকে কি বলা হয়? এই পাতাটাকে বলা হয় ক্রোজিয়ার। এই পাতাটাকে কি বলা হয়? ক্রোজিয়ার। একটু লিখি ক্রোজিয়ার বানানটা। ক্রোজিয়ার। তার মানে কুণ্ডলিত কচি পাতাকে আমরা কি বলি? ক্রোজিয়ার বলি। আচ্ছা, শেষ। ওকে। পত্র হচ্ছে যৌগপত্র এবং কত ক্ষেত্রে কি থাকে? পিনা বলে। তার মানে পাতাগুলাকে কি বলা হয়? পিনা। অর্থাৎ এই যে ফার্নের পাতা, টোটাল পাতাটা হচ্ছে ফ্রন্ট, আর এক একটা পাতায় বলা হয় পিনা। কি বলা হয়? পিনা। এক একটা পাতে কি বলে? এই যে পিনা বলে, পত্রখণ্ডগুলোকে পিনা বলে। বুঝছেন? এই পিনা প্রায় অবিন্তক। অবিন্তক মানে কি? গাছে এটার মধ্যে কোনো বৃন্ত নাই। দেখেন নর্মালি পাতা কিরকম ভাবে থাকে? নর্মালি এই যে গাছের থাকে, গাছের সাথে এই যে একটা বোটা দিয়ে তারপর কি পাতাটা থাকে, বাট এদের পাতায় কি নাই? কোনো এরকম গ্যাপ নাই। দেখেন এরকম কোনো গ্যাপ নাই। পাইছেন কোনো গ্যাপ? এই যে দেন, এই যে এখানে কিন্তু কোনো গ্যাপ নাই। আমি একটু আমার এটি মুছে দিই। এই যে দেখেন, এই যে এনে কোনো দেখেন, এখানে কিন্তু ডান্ডা আছে, বা আপনার নর্মাল যে পাতা দেন, পাতার এই যে এরকম এই ডান্ডাটা কি আছে এখানে? এই ডান্ডা এখানে আছে? নাই। তার মানে কি ফার্নের কি নাই? পাতা অবৃন্তক। অবৃন্তক মানে কি? বৃন্ত বা বোটা নাই। কি নাই? বৃন্ত বা বোটা নাই। ঠিক আছে? আচ্ছা, সাধারণত কখনো অপোজিট, আবার কখনো কখনো একান্তর ভাবে অবস্থিত থাকে। ভাই অপোজিট আর একান্তর মানে কি? এই যে এইখানে ইগুলা, এই যে দেখেন, এই যে এইটা হচ্ছে অপোজিট। অপোজিট মানে কি? এইদিকে একটা, এইদিকে একটা অপোজিট। ঠিক আছে? এইদিকে একটা, এইদিকে একটা অপোজিট। এই দিকে একটা, এইদিকে একটা অপোজিট। এইদিকে একটা, এইদিকে একটা অপোজিট। ঠিক আছে? এটা বলে অপোজিট। আর তারপর কি বলছে? তারপর বলছে সাধারণত অপোজিট, কখনো কখনো কিছুটা একান্তর ভাবে অবস্থিত থাকে। একান্তর মানে কি? যেমন পাতার ক্ষেত্রে এটা হচ্ছে র্যাকিস, এনে একটা, এখানে একটা, আবার এখানে একটা, এটা বলা একান্তর। ঠিক আছে? এইভাবে এটাকে বলা হয় কি? একান্তর ভাবে অবস্থিত। প্রতিটি পিনা অবৃন্তক। অবৃন্তক মানে কি? এর কোনো বৃন্ত নাই, সরু, লম্বাটে এবং কিনারা মসৃণ। ঠিক আছে? আর শীর্ষক পিনা সবচাইতে বেশি কি হয়? লম্বা হয়। ওকে ভাই? দেখেন শীর্ষস্থ যে পিনাটা আছে, পিনা মানে কি? যে ফার্নের যে তোমার ইটা আছে, যে এই যে পাতাটা, এই যে ফার্নের যে পাতাটা, এটাই তো পিনা, তাই না? ফার্নের পাতাটাকে বলা হয় কি? পিনা। মানে কি বলছে? শীর্ষস্থ পিনা সর্বাধিক লম্বা, অর্থাৎ সামনের দিকের যে পিনা, এগুলো কি সবচেয়ে লম্বা। তাহলে উপরের দিকে লম্বা কোষগুলো থাকে, আর নিচে দিকে খাটো কোষগুলো থাকে। ঠিক আছে? আচ্ছা, পত্রের র্যাকিসে নিম্নপন্থের রাইজোমের এক প্রকার সঙ্গে বাদামি বর্ণের শল্কপত্র আবৃত থাকে। এই শল্কপত্রের রেমেন্টাম বলে। তার মানে এখানে বাদামি বর্ণের শল্কপত্র থাকে নিচের দিকে কি থাকে? বাদামি বর্ণের শল্কপত্র থাকে। এই শল্কপত্রের কে কি বলা হয়? রেমেন্টাম বলা হয়। কি বলা হয়? রেমেন্টাম বলা হয়। ওকে? আচ্ছা আচ্ছা, আমরা আজকে এই পর্যন্ত পড়বো। অফলাইনে গত ক্লাসে এই পর্যন্ত, মানে গতকালকে এই পর্যন্ত পড়াইছি। নেক্সট ক্লাসে আবার জননটা ধরবো আমরা। ঠিক আছে? আর বেশিক্ষণ নাই। তারপর দেখেন অভ্যন্তরীণ গঠন, রাইজোম বা কাণ্ড। এখানে কিছু জিনিস আছে যেগুলো আমরা আস্তে আস্তে জানবো, এই চ্যাপ্টারে না। এটা এই চ্যাপ্টারে, এটা হচ্ছে অষ্টম অধ্যায়ের জন্য। ঠিক আছে? বাট
একটু বলে রাখি, হ্যাঁ, জাস্ট হালকা একটু আইডিয়া দিয়ে রাখি যে রাইজোম কাণ্ডের সর্ববহিস্তর প্যারেনকাইমা কোষে একস্তর বিশিষ্ট এপিডার্মিস এবং বহিত্বক অবস্থিত। তার মানে এখানে কি আছে, একটা এপিডার্মিস আছে, পাইছি এপিডার্মিস, জানি যে বাইরের দিকে যে কোষীয় যে স্তরটা সেটাকে কি বলা হয়, এপিডার্মিস। তার মানে কি আছে, এপিডার্মিস আছে, শীর্ষস্থ এপিডার্মিস আছে। বহিত্বক দিয়ে পরিবেষ্টিত অবস্থায় দুই স্তর বিশিষ্ট হাইপোডার্মিস। হাইপোডার্মিস কই থাকে, এই যে এপিডার্মিসের নিচের দিকে কি থাকে, এরকম একটা লেয়ার থাকে, একটা কোষের লেয়ার থাকে, এই লেয়ারটাকে বলা হয় কি, হাইপোডার্মিস। কি বলা হয়, এই লেয়ারটাকে বলা হয় হাইপোডার্মিস। তার মানে এপিডার্মিসের ভিতরের দিকে যে লেয়ারটা থাকে তাকে বলা হয় হাইপোডার্মিস। এবং হাইপোডার্মিস দিয়ে পরিবেষ্টিত কি থাকে, এটা কর্টেক্স। হাইপোডার্মিস দিয়ে পরিবেষ্টিত কি থাকে, এটা হচ্ছে কর্টেক্স। এই কর্টেক্সে একাধিক ভাস্কুলার বান্ডল আছে, দেখছেন অনেকগুলো ভাস্কুলার বান্ডল আছে, যে ভাস্কুলার বান্ডলগুলো হাইড্রোসেন্ট্রিক, খুবই গুরুত্বপূর্ণ। ভাস্কুলার বান্ডল কি, হাইড্রোসেন্ট্রিক। ভাস্কুলার বান্ডল কি, হাইড্রোসেন্ট্রিক, ঠিক আছে। ভাস্কুলার বান্ডল কি, হাইড্রোসেন্ট্রিক, মুখস্থ করে ফেলো। চলেন হাইড্রোসেন্ট্রিক জিনিসটা কি আমরা একটু বুঝি, হ্যাঁ। দেখেন হাইড্রো কথার মানে কি ভাই, হাইড্রো, হাইড্রো, হাইড্রো একই তো কথা, তাই না? তো এই হাইড্রো কথার মানে হচ্ছে পানি। হাইড্রো কথার মানে কি, পানি। হাইড্রো কথার মানে কি, পানি। আর সেন্ট্রিক মানে কি, সেন্টার বা মাঝে, পানি। হাইড্রো মানে কি, পানি, ঠিক আছে। হাইড্রো মানে কি, পানি। ওকে, আচ্ছা। তার মানে পানি কি পরিবহন করে ভাই, পানি পরিবহন করে হচ্ছে জাইলেম টিস্যু। পানি পরিবহন কি করে, জাইলেম টিস্যু, তাই না? তার মানে হাইড্রোসেন্ট্রিক, সেন্ট্রিক মানে কি, সেন্টার। তার মানে হাইড্রোসেন্ট্রিক হচ্ছে তারা যারা কি সেন্টারে কি থাকে, সেন্টারে বা মাঝখানে কি থাকে, সেন্টার বা মাঝখানে জাইলেম টিস্যু থাকে। সেন্টার বা মাঝখানে কি থাকে, জাইলেম টিস্যু থাকে। তার মানে যাদের সেন্ট্রাল বা মাঝখানে কি থাকে, জাইলেম টিস্যু থাকে, তাকে কি বলা হয়, হাইড্রোসেন্ট্রিক, ঠিক আছে। আচ্ছা, তাহলে মাঝে জাইলেম থাকে আর চারপাশে কি থাকবে, ফ্লোয়েম থাকবে। দেখছেন এই যে এখানে কেন্দ্রে জাইলেম এবং চারপাশে ফ্লোয়েম। তারপর র্যাকিস, র্যাকিসের মধ্যে হাইপোডার্মিস থাকে। ওকে, অশ্বক্ষুরাকৃতির স্টিলি বা স্টিলি জিনিসটা আমরা একটু পরে জানবো, মানে পরে বলতে অষ্টম অধ্যায়ে গিয়ে জানবো, বাট এতটুকু মনে রাখেন উদ্ভিদের যে গ্রাউন্ড টিস্যু আছে, গ্রাউন্ড টিস্যুটাই হচ্ছে কি স্টিলি। মূলত গ্রাউন্ড টিস্যু হচ্ছে যেটা উদ্ভিদের ভিত্তি রক্ষা করে বা উদ্ভিদকে শক্ত হয়ে দাঁড়া থাকতে সাহায্য করে, ঠিক আছে। তো এটা যে স্টিলিটা কেমন অশ্বক্ষুরাকৃতির স্টিলি দেখা যায়। ওকে, ঠিক আছে। আচ্ছা, যা ভাস্কুলার বান্ডল কি, হাইড্রোসেন্ট্রিক। মানে আপনি টেরিসের ক্ষেত্রে যেখানেই যান সব ভাস্কুলার বান্ডল কি একই, সেম, হাইড্রোসেন্ট্রিক, ঠিক আছে। সো আজকে আমরা এই পর্যন্ত পড়লাম, এই পর্যন্ত আমরা আজকে রাখবো। আপনারা একটু জানান আপনারা মোটামুটি বুঝছেন কিনা। ক্লাস কতক্ষণ নিলাম, এই 27 মিনিট মাত্র। আজকে আমাদের ক্লাস অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেল। কালকে ইলেকশন তো, আজকের জন্য টাইম বেশি নেই নাই। আচ্ছা, বুঝছি, থ্যাংক ইউ। একটু কমেন্ট করেন, যারা যারা আছেন কমেন্ট করেন যে আমি এতটুকু পড়াইছি আজকে, এতটুকু বুঝছেন কিনা। এরপর আমাদের আর বেশি কিছু নাই, আর 2টা ক্লাস লাগবে শেষ করতে, শেষ চ্যাপ্টার শেষ। হ্যাঁ, পুষণ বলছে, বুঝছি ভাই। বাকিরা একটু কমেন্ট প্লিজ। একটু কমেন্ট করেন সবাই, বুঝছেন কিনা। ভাই কালকে কি অনলাইনে ক্লাস করবেন? কালকে না, সোমবার করাবো। কালকে ভোট না, একটু অফ থাকুক। সোমবার অনলাইনে ক্লাস করাবো, ঠিক আছে। তারপর বুধবার অফলাইন অনলাইন 2 জায়গায় হবে। ওকে, ঠিক আছে। তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখবো। তা তোমরা ভালো থেকো, ঠিক আছে। তাহলে আমরা ক্লাস এই পর্যন্ত রাখলাম। ওকে।